গালিব ও তামসী বাড়ি ফিরতে ফিরতে রাত একেবারে গভীর হলো। চারদিক তখন নিস্তব্ধ, কেবল কুকুরের মাঝে মাঝে ডেকে ওঠা কিংবা দূরের কোনো গাড়ির শব্দ শোনা যাচ্ছিল। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকতেই যেন সারা বাড়ি অচেনা এক নীরবতায় ডুবে আছে। তামসী রুমে ঢুকে দরজা আটকে দিয়ে দেয়ালে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ধপ ধপ শব্দ হচ্ছে, যেন হৃৎপিণ্ড গলা দিয়ে বেরিয়ে আসবে। নিজের ঠোঁটে অচেনা উষ্ণতার ছোঁয়া টের পেয়ে লজ্জায় তার গাল লাল হয়ে উঠল। হঠাৎ করেই হেসে ফেলল সে, কিন্তু এই হাসি ছিল আনমনা, খেয়ালি। হাসিটা নিজেকেই অবাক করেছে। এই ভদ্রলোক সব সময় এমন ভান করে চলে যেন সে গম্ভীর, ভীষণ গম্ভীর, ভীষণ আনরোমান্টিক। অথচ অথচ কথাগুলো মনে মনে বলেই গালিবের আজকের আচরণ ভেবে আবার গাল রঙা হয়ে উঠল। বিছানায় গিয়ে বসতেই শরীরটা কেমন কাঁপতে লাগলো। মনে হচ্ছে এখনও গালিবের দুহাত তার কোমরে রাখা আছে, এখনও বুকের সাথে বুক লেগে আছে। চোখ বুঝলেই মনে পড়ছে সেই মুহূর্তটা, যখন হঠাৎ করে পৃথিবীটা থমকে গিয়েছিল আর তার শ্বাস প্রশ্বাস এক হয়ে গিয়েছিল গালিবের সাথে। তামসী বিছানায় শরীর এলিয়ে দিল, বালিশে মুখ গুজে চাপা স্বরে হেসে উঠল আবার। এত সুখকর মুহূর্ত সে আগে কখনো পায়নি। এর নাম কি ভালোবাসা নাকি পাগলামি, কে জানে। ধীরে ধীরে সেই স্মৃতির মায়াজালি আটকে পড়তে চাইছে সে। চেতনার সাথে অবচেতন মিশে যাচ্ছিল। চোখ ভারী হয়ে এলো, পাপড়ি বন্ধ হতে লাগলো ধীরে ধীরে। হাসির রেখা এখনও খেলা করছে ঠোঁটের কোণে। আর কিছুক্ষণ পরেই অজান্তে নিস্তব্ধতায় গভীর ঘুমে হারিয়ে গেল তামসী, যেন স্বপ্নেও গালিবের উষ্ণতা আঁকড়ে ধরে আছে। ইদানিং রাবিনের মধ্যে অদ্ভুত পরিবর্তন এসেছে। আগে যেখানে সে নিয়মিত ক্লাস করত, বন্ধুদের সাথে আড্ডা দিত, সেখানেই এখন একরকম গুটিয়ে গেছে। ক্লাসেও আসে না তেমন। এ বিষয়টা অন্য কেউ হয়তো খেয়াল করেনি, কিন্তু ফিজা খেয়াল না করে পারে না। কারণ এই ভ্যাবলা ছেলেটির প্রতি ফিজার দুর্বলতা আজকের নয়, প্রায় 2 বছর আগে থেকেই ওর প্রতি একটা টান অনুভব করে আসছে ফিজা। অথচ রাবিন সে ব্যাপারে একেবারেই অজ্ঞ। সেও যদি কিছুটা বোঝার চেষ্টা করত, হয়তো ফিজা কখনো এভাবে দূর থেকে নিঃশব্দে ভালোবাসতে থাকতো না। তবুও ফিজার কোনো অভিযোগ নেই। রাবিনকে সে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে। ওর সরলতা, বেখেয়ালি স্বভাব, আবেগপ্রবণ মন, এসব তাকে একেবারেই আলাদা করে তুলেছে। রাবিনের সেই সরল সহজ ভঙ্গিটাই ফিজার সবচেয়ে ভালো লাগে। ফিজা নিজে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা মেয়ে। মা তাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছে, বড়লোক বাবার ছায়াতেই বড় হয়েছে। কিন্তু সেই ছায়া কেবল আর্থিক সচ্ছলতায় সীমাবদ্ধ ছিল। বাবার ভালোবাসা, মমতা, একান্ত যত্ন, এসব কোনোদিন তেমনভাবে পায়নি সে। একমাত্র ছোট্ট বোনটি তার সঙ্গী। এখন ফিজা লেখাপড়া শেষ করে বাবার ব্যবসার হাল ধরেছে। দিনের পর দিন অফিস, মিটিং, ফাইল, হিসাব, এসব নিয়েই কাটছে সময়। বাইরে থেকে সবাই ভাবে ফিজা খুব শক্ত মেয়ে, দৃঢ় চরিত্রের, ঝগড়াটে মেজাজের, ছেলে মেয়েদের মতো সবসময় জিন্স শার্টে বের হয়, অল্পতেই রেগে যায়। কিন্তু ভেতরে ভেতরে ফিজা ভীষণ নরম, ভীষণ সংবেদনশীল। এই কঠিন আবরণের আড়ালে তার ভিতরে জমে আছে প্রচুর না বলা কথা, অসংখ্য একাকিত্ব। আর সেই শূন্য জায়গাটাতেই এসে জায়গা করে নিয়েছে রাবিন। কিন্তু বয়সের পার্থক্য সবসময় বাধা হয়ে দাঁড়িয়েছে ফিজার সামনে। রাবিন তার থেকে ছোট, আর এই পার্থক্যটা নিয়ে সবসময় দ্বিধায় থেকেছে ফিজা। ভাবছে যদি কখনো বলে বসে, যদি রাবিন মেনে নিতে না পারে, যদি হাসাহাসি করে। তাই এতদিন চুপ থেকেছে সে, দূর থেকে দেখেই তৃপ্ত হয়েছে। রাবিন যখন ক্লাসে মজা করত, বন্ধুদের সাথে হাসাহাসি করত, ফিজা একপাশে দাঁড়িয়ে তার চোখ দিয়ে সেই আনন্দ দেখেই সুখ খুঁজেছে। কিন্তু এখনকার রাবিন আলাদা। ক্লাসে আসে না, মুখে আগের মতো প্রাণোচ্ছল নেই।
ফিজার বুকের ভেতর কেমন অস্বস্তি কাজ করে। তার মনে হয় ছেলেটা কষ্ট পাচ্ছে, আর এই কষ্ট সে একদমই সহ্য করতে পারে না। মনের ভেতর ফিজার একটা প্রশ্ন ঘুরপাক খায়। আমি যদি ওকে আমার মনের কথা বলতাম, তাহলে কি ওর জীবন অন্যরকম হতো, নাকি সব কিছু আরো জটিল হয়ে যেত? সকালটা আজ যেন একেবারেই অলস। জানালার ফাঁক গলিয়ে হালকা রোদ ঘরে ঢুকে পড়ছে। বাতাসে এখনও রাতে ঠান্ডা আভাস রয়ে গেছে। আশেপাশে পাখির ডাক শোনা গেলেও ঘরটা নিস্তব্ধ। এই সময়ে ঘুম ঘুম চোখে কোনোমতে ফোনটা হাতে তুলে নিল রাবিন। স্ক্রিনে নাম ভেসে উঠতেই কল রিসিভ করল। হ্যালো। কণ্ঠে ঘুমের ভার স্পষ্ট। ওপাশ থেকে ভেসে এলো তীক্ষ্ণ গলা। শালা, বেলা 10টা বাজে আর তুই এখনো ঘুমের করে হ্যালো হ্যালো বলছিস? কথা শুনে রাবিন চমকে উঠে বসল। চোখ দুটো আধবোজা, শরীরটা এখনও ঢলে আছে বিছানায়। আড়মোড়া ভেঙে বিড়বিড় করে বলল, সকালবেলা তোর কি মাথা খারাপ হলো নাকি ভাই? আমি তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বের হ। আজকে একটা জায়গায় যাবি আমার সাথে। তুই আমার বাড়ির সামনে? রাবিন বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠল। হ। আরে ভেতরে আয়, দাঁড়া আমি আসতেছি। রকিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল সে। তাড়াহুড়ো করে চোখে মুখে পানি ছিটিয়ে দিল। এলোমেলো চুলে হাত দিয়ে সামলে নিল কোনোভাবে। একটা টি শার্ট গায়ে চাপিয়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসেছিল লামিয়া, মেঘলা আর রাফি। রাবিনকে অমন হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখে লামিয়া খিলখিল করে হেসে বলে উঠল, কিরে রাবিন ভাইয়া, যেভাবে ছুটে যাচ্ছ তোমার বউ এলো নাকি? রাবিন যেতে যেতেই দুষ্ট ভেঙচি কাটল। চোখে ঝিলিক মিশিয়ে উত্তর দিল, আমি কে নই, আসলে তোর জামাই আসছে। কথাটা ছুড়ে দিয়েই রাবিন বাইরে বেরিয়ে গেল। কিন্তু কথাগুলো যেন ড্রয়িং রুমে বাসতেই থাকল। লামিয়ার গাল টকটকে লাল হয়ে উঠল। সে চোখ নিচু করে চুপ মেরে বসে রইল। মেঘলা আর রাফি তো হেসে গড়াগড়ি খাচ্ছে, থামতেই পারছে না। বাড়ির সামনে তখন দাঁড়িয়ে রকি। এলোমেলো চুল, শার্টে দুটো বোতাম খোলা, হাতার কাপড় কোনোই পর্যন্ত গোটানো। ঠোঁটের কোণে সিগারেট ঝুলছে, আর নাক মুখ দিয়ে ধোয়ার কুণ্ডলি পাক খেয়ে বেরিয়ে আসছে। দূরে রাবিনকে আসতে দেখে ঠোঁট বাঁকিয়ে এক চিলতে মুচকে হাসি ফুটিয়ে তুলল। সিগারেটে শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে। রাবিন কাছে এসে ভ্রু কুঁচকে বলল, তুই এমন কেন রকি? বাড়ির সামনে দাঁড়িয়ে কেউ ঘরে না গেলে কেমন দেখায় ভাই? রকি হাসল একরকম অচেনা নির্লিপ্ত ভঙ্গিতে। রাবিনের কাঁধে হাত রেখে বলল, হয়ে গেছে, এত ফর্মালিটি দেখাতে হবে না। আয় তাড়াতাড়ি রেডি হ। নতুন একটা মেয়ে পছন্দ হয়েছে, তোকে দেখাতে চাই। রাবিন দীর্ঘশ্বাস ছাড়ল। হতাশ হওয়ার ভান করে গম্ভীর কণ্ঠে বলল, তোর এই কপাল ভাই, নিত্য নতুন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর আমি সাদার মনুষ্যী জীবনটাই খারাপ। রকি হেসে হঠাৎ বলে উঠল, ফিজা আছে তো তোর সিনিয়র আপু? ফিজার নাম শুনে চমকে উঠল রাবিন। মুখটা যেন এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ওদের দুজন হাঁটতে হাঁটতেই বাড়ির দিকে এগোতে শুরু করেছে। ফিজা আপু? উনি এলো কোত্থেকে? রাবিনের কণ্ঠে বিস্ময় আর অস্বস্তির ছাপ। রকি ভুরু নাচিয়ে দুষ্টু গলায় বলল, ছেলের ঢং দেখে বাঁচি না। ওই মেয়ে যে তোকে নিয়ে পাগল, এটা তুই বুঝিস না? সত্যি সত্যি অবাক হয়ে গেল রাবিন। না তো, আমি বুঝতেই পারিনি। না বুঝলে এখন তো বুঝলি। বড়লোক বাবার মেয়ে, রূপও কম কিছু না, শুধু একটু মারকুটে টাইপেই যা। তবে তোদের কপালে জমবে জোশ। রকি হেসে উঠল। রাবিন মাথা নিচু করে লজ্জা চেপে গেল যেন। এমন সময় দুজনে বাড়ির দরজা পেরিয়ে আবার ড্রয়িং রুমে ঢুকল। ভেতরে তখনও বসে আছে মেঘলা, লামিয়া আর রাফি। এর মধ্যে শুভও এসে যুক্ত হয়েছে। ঘরে ঢুকতেই চোখাচোখি হলো রকি আর লামিয়ার। মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। লামিয়ার দৃষ্টি কয়েক সেকেন্ড রকির চোখে আটকে রইল, তারপর দ্রুত সরিয়ে নিল। রকিও হালকা মুচকে হাসল নিজের অজান্তে। রাবিন সবাইকে উদ্দেশ্য করে বলল, এই যে পঙ্গপালের দল, এটা আমার বন্ধু রকি। সব চোখ এবার রকির দিকে ঘুরল। সে নিঃশব্দে হাসল। ঠোঁটের কোণে একরকম আত্মবিশ্বাসী ভঙ্গি ঝুলে রইল। রবিন একে একে তার সব কাজিনদের সাথে আলাপ করিয়ে দিল।
কিছুক্ষণ পর চা নাস্তা এলো টেবিলে, সবাই আড্ডায় মেতে উঠল। আর এদিকে রাবিন দ্রুত রেডি হয়ে নিতে লাগলো। সকাল সকাল মেয়ের কল আসাতে ভীষণ খুশি মনে আছেন আয়মান। একটু আগে নওশিনের সাথে কথা হয়েছে, ও জানিয়েছে গালিব আর তামসির বিয়েতে আসবে। খবরটা শুনে আনন্দ সামলানোই কঠিন হয়ে পড়েছে আয়মানের। অনেকদিন পর মেয়ে আসছে, এটাই তার কাছে সবচেয়ে বড় সুখের ব্যাপার। আজ রাতে তামসি আর গালিবের বিয়ের তারিখ ঠিক করার কথা। আয়মান মনে মনে ভাবলেন খুব বেশি দেরি না করাই ভালো। 4-5 দিন নয়তো 3 দিনের মধ্যেই বিয়েটা দেওয়া যায়। মেয়ের আগমনের খবর আর বিয়ের আয়োজন সব মিলিয়ে আয়মানের মন ভরে গেছে এক অদ্ভুত আনন্দে। সারাদিন অফিসের ব্যস্ততা সামলিয়ে ফিজা তালুকদার কেবল বাসায় ফিরেছে। ক্লান্ত শরীর, ব্যথা সব মিলিয়ে মনটা শিথিল। গোসল সেরে চুল মুছতে মুছতে বিছানায় বসে পড়ল সে। হঠাৎ ফোনের রিংটনে চোখ উঠে গেল সামনের টেবিলের দিকে। ক্লান্ত শরীরে কল রিসিভ করতে ইচ্ছে হয়নি, তাই সে আর উঠল না। কিন্তু ফোনের অপর প্রান্তে বসে যে কল দিচ্ছে সে নাছোড়বান্দা নয়, ক্রমাগত কল আসছে, একটুও কমছে না। অবশেষে ফিজা বাধ্য হয়ে ফোনের কাছে গিয়ে পৌঁছালো। অপরিচিত নম্বর দেখে কিছুটা দ্বিধা পেলেও রিসিভ করলো। হ্যালো, ফিজাপু বলছো? রাবিনের কণ্ঠস্বর শুনে ফিজা এক মুহূর্ত থমকে গেল। সমস্ত ক্লান্তি, চাপ আর রাগ যেন হাওয়ায় মিলিয়ে গেল। অজান্তে মুচকি হাসি ফুটল তার মুখে। বিছানায় বসে সে আবার শান্ত হয়ে শুয়ে পড়ল। হ্যাঁ, কি খবর তোমার? হঠাৎ কল? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে, শুধু আমি ঠিক নেই। ফিজা হাসল। রাবিনের দুষ্টমি সে এক ঝটকা অনুভব করল। কেন, কি হয়েছে? অসুখ হয়েছে গো। ফিজা অবাক হওয়ার ভান করে বলল। কি অসুখ? প্রেমাসুখ। ফিজা হেসে বিছানায় লুটিয়ে পড়ল। ঠোঁটের কোণে হাসির রেখা যেন সরতেই চাচ্ছে না। এটা আবার কি অসুখ? বুঝেও না বোঝার ভান করলে কি আর বলবো। তাই না? হ্যাঁ, তাই তো। তুমি এসে একটু দেখবে আমার অসুখ কিভাবে সারবে। ফিজার ঠোঁট টিপে হাসল, চোখে ঝিলিক ফুটল। আগামীকাল চেক আপ করতে হবে, তারপর বলা যাবে। ওকে, চেক আপ করতে গিয়ে বাসায় যেতে হবে নাকি ইউনিভার্সিটিতে আসবে? কফি শপে। ওকে ফিজাপু, টেক্সট করে দিও, আমি পৌঁছে যাব। ওকে, বাই। বাই। কল কেটে দিলেই রাবিন, তামসি, লামিয়া, মেঘলা, শুভ ও রাফি সবাই একসাথে শব্দ করে হেসে উঠল। বিকেলেই ফিজার বিষয়টি সবকিছু রাবিন ওদেরকে জানিয়ে দিয়েছিল, তাই রাবিন আর ফিজার রিলেশনশিপটা কোথায় গিয়ে ঠেকবে সেই ভেবে সবাই এক্সাইটেড হয়ে আছে। রাত অনেকটা গড়িয়েছে। মির্জা বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। বড় ঝাড়বাতির আলোয় ঘরটা ঝলমল করছে, অথচ পরিবেশটা বেশ শান্ত। তামসি একটু আড়ালে সোফায় কিনারায় বসে আছে। মাঝে মাঝে লাজুক চোখে গালিবের দিকে তাকাচ্ছে, আবার দ্রুত চোখ নামিয়ে আনে। মেয়েটা আজকাল ঢের বেশি লজ্জা পাচ্ছে। গালিবও চুপচাপ বসে, তবে তার ঠোঁটের কোণে অদৃশ্য হাসি লুকিয়ে আছে। সাইদ মির্জা কাশিমা গলা খাকারি দিয়ে বললেন, তোরা দুজনেই তুই রাজি আছিস, এবার তারিখটা ঠিক করতে হবে। আমি চাই না বেশি দেরি হোক। নির্ঝর মির্জা মাথা নাড়লেন। তামসি লাজুক ভঙ্গিতে আর চোখে গালিবের দিকে তাকালো। গালিবও তেমন এক রহস্যময় হাসি ছুড়ে দিল তার দিকে। তারপর হালকা গলা খাকারি দিয়ে বলল, আমার ছুটি অর্ধেক কেটে গেছে বাবা, তাই সব কিছু দ্রুত শেষ করতে হবে। তাছাড়া তামসের ভিসা পেতে সময় লাগছে, এখনই সাথে নেওয়া সম্ভব না, মাসখানেক পর এসে নিয়ে যাব। কথাটা শুনেই ভেতরে ভেতরে রাগে ফুঁসল তামসি। এই লোক তো বলেছিল বিয়ের পরই নিয়ে যাবে, এখন আবার মাসখানেক, কি বজ্জাত। মনে মনে ভেঙচি কাটল সে। সাইদ মির্জা চারপাশে তাকিয়ে প্রস্তাব দিলেন, তাহলে 2 দিন পর শুক্রবার বিয়ের দিন ঠিক করি না? নিজেদের মধ্যেই সব আয়োজন হবে। তামসির বাবা মা সহ সবাই মাথা নেড়ে সম্মতি দিলেন। মুহূর্তেই ঘরে আনন্দময় ব্যস্ততা ছড়িয়ে পড়ল।
কে কী দায়িত্ব নেবে সেই নিয়ে আলোচনা শুরু হলো, কিন্তু তামসী ধীরে ধীরে উঠে ড্রয়িং রুম থেকে নিজের ঘরে চলে গেল। গালিব তার সেই হঠাৎ সরে যাওয়া খেয়াল করলো। কিছুক্ষণ পর চুপি চুপি তামসীর দরজার সামনে গিয়ে দাঁড়ালো সেও। দরজাটা লক করা। ঠোঁট বাঁকিয়ে হাসলো গালিব। সেদিনের পর থেকে আর কখনো দরজা খোলা রাখে না সে। তামসী, গালিবের কণ্ঠস্বর ভেসে এলো। ভেতরে বিছানায় সোজা হয়ে শুয়েছিল তামসী। মুখ ঘুরিয়ে ভেংচি কাটল। অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে দরজা খুলল। গালিব ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মুহূর্তেই ঘরটা ভারী হয়ে উঠল। তামসী নীরব, দু চোখে ক্ষোভ আর কৌতূহল মেশানো ছায়া। কি হয়েছে? গালিব জানতে চাইল। কিছু না। গালিব তার চোখের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, সব কিছু তো মুখের কথা হয় না তামসী। পাসপোর্ট ভিসা করতে সময় লাগে, এর জন্য মন খারাপ করেছিস তাই না? তামসী অবাক। এ লোক আমার মনের কথা বুঝলো কিভাবে? না, মানে আপনি বুঝলেন কিভাবে আমি এসব ভেবেছি? গালিবের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল, চোখে দুষ্টুমি ঝলক। তোকে আমি হারে হারে চিনি। সে বিছানায় বসল। চোখের ইশারায় তামসীকেও পাশে বসতে বলল। দ্বিধাগ্রস্ত মেয়েটি ধীরে ধীরে বসে পড়ল পাশে। ঠিক তখনই গালিব হঠাৎ তার কোমরে হাত রেখে টেনে নিল কাছে। ভড়কে গেল তামসী। বুকের ভেতরটা ধক করে উঠল। কি কি বুঝতে পারলি? গালিবের কণ্ঠ নিচু, কেমন যেন নরম অথচ দুষ্টু। আমি কিছুই বুঝিনি। আর সরুন, বিয়ের আগে এসব ইটিস পিটিস নয়। ইটিস পিটিস মানে? মানে ওই হুঠার চুমু জড়িয়ে ধরা এগুলো। গালিব চোখ সরু করে তাকালো, যেন নতুন কোনো মজা পেল। ও আচ্ছা, বুঝেছি। ভদ্রলোক হয়ে যাচ্ছি তবে। বসে থাকা থেকে উঠে দাঁড়ালো সে। দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, কাল অনেক কেনাকাটা বাকি আছে। তামসী লাজুক ভঙ্গিতে মাথা নাড়ল। গালিব হালকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ঘর নিস্তব্ধ হয়ে এলো এবার। তামসী বিছানায় বসে জানালার বাইরে তাকালো, মনে মনে ফিসফিস করে বলল, এই লোকটা আমাকে এত সহজে পড়ে ফেলে কি করে? আর কিভাবে এই গম্ভীর লোকটার সাথে জড়িয়ে গেলাম আমি? পরদিন সকাল থেকে মির্জাবাড়ির পরিবেশ বদলে গেল। ঘরের ভেতর বাইরে উৎসবের আমেজ। উঠোনে এসে ঢুকতেই চোখে পড়ে সাজসজ্জার জন্য এনে রাখা ফুল, আলো আর কাপড়ের রঙিন প্যাকেট। তামসী সকাল সকাল ঘুম থেকে উঠেই সেজে গুজে বসে রইল। রেডি হয়ে ব্রেকফাস্ট করে গালিবের সাথে বের হলো। প্রথমেই গেল গহনার দোকানে। সোনার সেট থেকে শুরু করে কানের দুল, নাকফুল, চুড়ি সবই পরখ করে দেখল। তার চোখ মুখে আনন্দ আর নার্ভাসনেস মিশেছিল। গালিব ভেতরে ভেতরে তামসীর প্রতিটি ভঙ্গি লক্ষ্য করছিল, তবে সে খুব একটা কিছু প্রকাশ করেনি। মাঝে মাঝে তাকিয়ে থেকেছে কেবল। তাতেই তামসী নার্ভাসনেস কেটে গিয়েছিল। গহনা কেনাকাটা শেষে তারপর গেল শাড়ির দোকানে। তাকের পর তাক সাজানো রঙিন শাড়ির সমারোহ। লাল বেনারসি তামসীর সামনে মেলে ধরতেই তার চোখ জলজল করে উঠল ওর। গাঢ় লাল রঙের সোনালি জড়ি কাজ করা সেই শাড়ি হাতে নিয়েই আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজেকে দেখে এক মুহূর্ত স্থির হয়ে গেল সে। যেন ভবিষ্যতের সেই দিনের ছবি চোখের সামনে ভেসে উঠল ওর। গালিবও পাশে দাঁড়িয়ে তাকিয়েছিল। তামসী আয়নায় নিজের প্রতিবিম্বে যে লাজুক হাসি দিয়েছিল সেটি তার চোখ এড়ায়নি। এটা নিবি? দারুণ মানিয়েছে তোকে। আয়নার দিকে তাকিয়েই বলল গালিব। তামসীর নজরও সামনের দিকে। ঠিক আছে। মুচকি হেসে বলল তামসী। গালিব তবুও দুটো বেনারসি নিল, একটা লাল টুকটুকে আর একটা ম্যাজেন্ডা কালারের। তামসী অবশ্য এত খরচ করতে বারণ করেছিল কয়েকবার, তবে গালিব এ বিষয়ে কিছু শুনতে নারাজ। দিনের বাকি সময়টা ওদের হস কেটেছে প্রসাধনী, জুতো আর অন্যান্য আনুষঙ্গিক জিনিস কেনাকাটায়। দোকান থেকে দোকানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হলেও তামসীর চোখে মুখে ক্লান্তির কোনো ছাপ পড়েনি। প্রতিটি জিনিস বেছে নেওয়া সময় তার মুখের উজ্জ্বলতা যেন চারপাশ আলোকিত করে তুলেছিল সবকিছু। শুধু গালিব আর তামসী নয়, মির্জাবাড়ির অন্যরাও কেনাকাটায় ব্যস্ত ছিল আজ। সকালের নাস্তার পর সবাই ভাগ হয়ে বেরিয়ে পড়েছিল আলাদা আলাদা তালিকা হাতে নিয়ে। সন্ধ্যা নামার আগেই সবার কেনাকাটা শেষ হলো।
গালিব, তানসী সহ বাকিরা বাড়িতে ফিরে এলো। আগামীকাল গায়ে হলুদ, তারপর বিয়ে। রাতের খাবার শেষ করে নিজের রুমে এসে বসেছে মেঘলা। দূরে কোথাও নেড়ি কুকুর ডেকে চলেছে, সাথে যানবাহনের শব্দ। এমন সময় দরজার সামনে কারো উপস্থিতি টের পেল সে। ভ্রুকুচকে গলা উঁচিয়ে বলল, কে? আমি শুভ। পরিচিত কণ্ঠ শুনেই ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল মেঘলার। এসো। শুভ ধীর পায়ে ভেতরে ঢুকে দাঁড়ালো। মেঘলা ভেংসি কাটলো একবার। আসতে এত দেরি করলে কেন? শুভ লম্বা নিঃশ্বাস ফেলল, ভারী কণ্ঠে বলল, তুই এমন পাগলামি করিস কেন মেঘু? বাড়িতে জানাজানি হলে কি হবে ভেবেছিস? উত্তরে মেঘলা আরেকবার ভেংচি কাটল। মুহূর্তে উঠে গিয়ে দরজা ভেতর থেকে আটকে দিল। শুভ হকচকিয়ে গেল। দরজা বন্ধ করলি কেন? ঠোঁট বাঁকিয়ে মেঘলা মৃদু স্বরে বলল, বাসর করব তোমার সাথে। শুভর বুকটা হঠাৎ ধক করে উঠল। মুখের অভিব্যক্তিতে দ্বিধা, বিস্ময় আর ভেতরের অস্থিরতা স্পষ্ট। কিন্তু মেঘলার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলা করছে। সে ধীরে ধীরে শুভর পাশে এসে দাঁড়ালো। বড্ড পেকেছিস তুই। কইছে তোমারে? ভেংসি কাটল মেঘলা। শুভ তার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, বলেছে তো, তোর হাবভাবই সব বোঝা যায়। হুচিরে পাকাশ একটা। তাই না? কথা বলতে বলতে মেঘলা হঠাৎ শুভর গলায় হাত জড়িয়ে ধরল। শুভ প্রথমে একবার ছাড়াতে চেষ্টা করল, কিন্তু মেয়েটির জেদি আঁকড়ে ধরায় হেরে গিয়ে চুপচাপ বসে রইল। ওদের সম্পর্কে শুরু কয়েক মাস আগেই। মেঘলাই প্রথম প্রপোজ করেছিল শুভকে, কিন্তু শুভ রাজি হয়নি। মেঘলা হার মানেনি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। রাত বিরাতে হঠাৎ শুভর ঘরে গিয়ে বসে থেকেছে। শুভ সবাইকে বলে দেবে বলে হুমকিও দিয়েছে তাকে। তবুও মেঘলা ভয় পায়নি একটুও। শেষমেশ শুভর কঠিন মনও গলে গেল। ধীরে ধীরে নিজের অবস্থান ভুলে মেঘলার প্রতি দুর্বল হয়ে পড়ে সে। আজও সেই দুর্বলতাই চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। আর মেঘলা বুঝে গেছে, যতই এড়িয়ে যেতে চাক, শুভ তাকে আর দূরে সরাতে পারবে না। মেঘু ছাড় প্লিজ, কেউ এসে পড়লে ঝামেলা হয়ে যাবে। ভাইয়া, আপুর বিয়ে পরশু, এখন কোনো ঝামেলা হলে বিষয়টা কি ভালো দেখাবে? মেঘলা কিছুটা ভাবুক হয়ে গেল। শুভর গলা ছেড়ে পিঠে হাত রেখে বুকে জড়িয়ে ধরল। শুভর যেন প্রাণ যায় যায় অবস্থা, বুক ধুকপুক করছে খুব। শান্ত হও শুভ ভাই, ধীরে ধীরে নিঃশ্বাস ফেলো। মেঘলার কথা শুনে হাসল শুভ। ইতস্তত ভাব নিয়ে সেও মেঘলার কোমরে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরল। হয়েছে, জড়িয়ে ধরেছিস, শান্তি, এখন ছাড়। আর একটু থাকি। না, তুই সারা রাতেও ছাড়তে চাইবি না, বারবার এক কথা বলবি। মেঘলা বিরক্ত হয়ে ছেড়ে দিল শুভকে। মেয়েটার এমন চেহারার হাল দেখে হেসে উঠল শুভ। কপাল কুঁচকে ফেলল মেঘলা। যাও যাও, ধরলেই পালাই পালাই করে। শুভ বসা থেকে উঠে দাঁড়ালো। ঝুঁকে মেঘলার কপালে আলতো করে কিস করলো একটা। তাতেই শান্ত হয়ে গেল মেয়েটা। সমস্ত অভিমান রাগ ভুলে হেসে উঠল মেঘলা। আসি? যাও, গুড নাইট বেবি। শুভ দীর্ঘশ্বাস ছাড়ল। বেবি, গুড নাইট। শুভ রুমের দরজা খুলে এদিক ওদিক তাকিয়ে দেখলো লামিয়া আছে এদিকেই। যদিও মেঘলা আর লামিয়া আলাদা রুমে থাকে, তবে অনেক রাত পর্যন্ত দুজনে খুব গল্প করে। বলা বাহুল্য, মেঘলা ও শুভর বিষয় একমাত্র লামিয়া আর নওশিনই জানে। শুভ ভাইয়া, মেঘলা কি ঘুমিয়ে গিয়েছে? শুভকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে জিজ্ঞেস করলো লামিয়া। শুভ শান্ত ভঙ্গিতে বলল, না, জেগেই আছে। লামিয়া মুচকি হেসে মেঘলার রুমে ঢুকল। শুভ আর কালক্ষেপণ না করে নিজের রুমের দিকে এগোলো। মির্জাবাড়ির উঠোনটায় সকালে থেকেই শ্বাস রব। মাঝারি আকারের উঠোন, চারপাশে আলো ঝোলানো হয়েছে। হলুদ সবুজ রঙের কাগজের ফানুস আর ফুল দিয়ে সাজানো হয়েছে বারান্দা আর দরজাগুলো। ঘরের ভেতরে চলছে নানান প্রস্তুতি। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাও আর মাংসের গন্ধ। তামসীর রুমে মেয়েরা ব্যস্ত তাকে সাজাতে। হলুদ রঙের সরল শাড়ি, হাতে পায়ে আলতা আর গা ভরা হলুদের প্রলেপ তাকে আরও উজ্জ্বল করে তুলেছে। চারপাশে বোনেরা আর বান্ধবীরা হাসি ঠাট্টা করছে, মাঝে মাঝে গান তুলছে, আবার হেসে গড়াগড়ি খাচ্ছে। গালিব বসেছে উঠোনের এক পাশে।
তাকে ঘিরে বন্ধু বান্ধবরা হাসাহাসি করছে, মাথায় গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। গালিব ভদ্রভাবে সব সহ্য করেছে, তবে তার চেনা গম্ভীর ভাবটা লুকাতে পারছে না। সবার মজা চলতেই থাকে। এক পর্যায়ে তামসীকে আনা হলো উঠোনে। চারপাশে শোরগোল বেড়ে গেল। খালাতো ফুপাতো বোনেরা দৌড়ে এসে তার গায়ে হলুদ মাখিয়ে দিল। হাসির রোল উঠল সবার মুখে। গালিব আর তামসীর চোখ দুটো মাঝে মধ্যে মিলল, তবে দুজনই চুপচাপ নিজেদের মতো বসে থাকলো কেবল। আস্তে আস্তে চারপাশে হলুদ হাসি আর খুশির আবহাওয়া ছড়িয়ে পড়ল। সবাই মিলে ছবি তুলল। রাবিনের বন্ধুরাও এসেছিল। সবাই অনেক আনন্দ করল। তবে সব কিছুর মাঝে রকির নজর ছিল কেবল লামিয়ার দিকে। লামিয়ার প্রতি ভীষণ আকৃষ্ট হচ্ছে ছেলেটা, কিন্তু সে কথা কি রাবিনকে বলা উচিত হবে? সারাদিনের ক্লান্তি শেষে সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ করে তামসী রুমে ফিরেই একটু আরাম করছিল। হঠাৎ ফোনে ভন ভন শব্দে মেসেজ এলো। গালিবের নামটা স্ক্রিনে ভেসে উঠল। ছাদে আয়। মেসেজটা পড়েই বুকের ভেতর কেমন ধক করে উঠল তামসীর। গালিব ছাদে কেন ডাকলো? তামসী এসব ভাবতে ভাবতে নিঃশব্দে দরজা ঠেলে বেরিয়ে গেল। পায়ের শব্দ যতটা সম্ভব কমিয়ে সিঁড়ি ভেঙে ছাদের দিকে উঠতে লাগলো। ছাদে পা রাখতেই মুখে ঠান্ডা হাওয়া এসে লাগলো। চারপাশে শহরের আলো, দূরে উড়ে যাওয়া ফানুস, সব মিলিয়ে এক অন্যরকম আবহাওয়া। ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে গালিব, ছাই রঙা টি শার্ট গায়ে, হাতে হালকা ফোনের আলো জ্বলছে। তামসী থমকে দাঁড়ালো কিছুটা দূরে। গালিব মুখ ঘুরিয়ে তাকাতেই চোখে মুখে মৃদু হাসি ফুটে উঠল। হাতে ইশারা করে কাছে ডাকলো তাকে। তামসীর বুকের ভেতর আবারও ধূপধাপ শব্দ হচ্ছে, তবুও ধীর পায়ে এগিয়ে গেল সে গালিবের দিকে। চারপাশের কোলাহল যেন ছাদের এই নির্জনতায় এসে একেবারে মিলিয়ে গেল। তামসী কাছে আসতেই গালিব ফোনটা পকেটে রাখলো, কেবল নরম চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। কি হলো হঠাৎ? এখানে ডাকলেন কেন? এমনি। এমনি? এমনি। ঢং। গালিব মৃদু হাসল। মোটেও না। তাহলে কি? রাত পেরোলে আমাদের বিয়ে। তামসী মাথা নেড়ে বলল, হ্যাঁ। তারপর বাসর রাত। হ্যাঁ তো। বলেই জিব্বায় কামড় বসালো তামসী। লজ্জায় অন্যদিকে ঘুরে তাকালো। গালিবের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। তো কিছুই না। আপনি আপনি হলেন মিচকে শয়তান। কি বললি? হ্যাঁ ওটাই। এমন হাবভাব করেন যেন কিছুই জানেন না আপনি। তাহলে কি সারাক্ষণ সবকিছু জানার ভান করব? গালিব কথাটা বলেই তামসীর কোমরে হাত রেখে বুকের সাথে মিশিয়ে ফেলল। তামসীও গালিবের গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। তা বলিনি। অন্যদিকে তাকিয়ে বলল তামসী। গালিব ফদিয়ে ছোট্ট চুলগুলো সরিয়ে এক হাতে তামসীর এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। আবেশে চোখ বন্ধ করে রাখলো তামসী। যেটুকু লজ্জা অবশিষ্ট আছে সেটুকু সাইডে রেখে দেওয়া আছে। আগামীকাল রাতে লজ্জা পেলে চলবে না। আমার রেসপন্স চাই। এভাবে লজ্জায় মুখ ফেরানোর দরকার নেই। তামসী চোখ মুখ খিচিয়ে নিজেকে দূরে সরিয়ে ফেলল, বলল, ছি আপনি একটা পাজি, ছাড়ুন। গালিব হেসে উঠল এবার। ততক্ষণে তামসী দৌড়ে চলে গেল। বহু বছর পর মির্জা বাড়িতে আবার বিয়ের আনন্দ। বাড়ির বড় ছেলে গালিব মির্জার বিয়ে হচ্ছে তার নিজের চাচাতো বোনের সঙ্গে। এই খবর ঘিরে সাভারের বিভিন্ন এলাকায় চলছে নানা আলোচনা। কারণ মির্জা পরিবার দীর্ঘদিন ধরেই সাভারের অন্যতম ধনী ও প্রভাবশালী পরিবার হিসেবে পরিচিত। সকাল থেকে একটু আধটু নার্ভাস ছিল তামসী। বিকেল হতেই সেটা আর একটু বেড়ে গেল। মেজেন্টা কালারের বেনারসি পরার শখ থাকলেও সবার কথা মতো লাল টুকটুকে বেনারসি পরে বউ সেজে বসে আছে সে। কাজী সাহেবও পৌঁছে গেছেন। গালিবও বর সেজে তৈরি বিয়ের জন্য। নওশিন তার পরিবার নিয়ে এসেছে। রাবিনের সব বন্ধুরাও আছে। মেঘলা, লামিয়া ও রাফিনেরও দু একজন বন্ধু এসেছে। মির্জাবাড়ির পরিবেশই আজ আলাদা। সবাই অপেক্ষা করে আছে কখন বিয়ের কাজ সম্পূর্ণ হবে। সাইদ সাহেব, তাহলে বিয়ের কাজ শুরু করছি? কাজী সাহেব মুচকি হেসে জিজ্ঞেস করতেই সাইদ মির্জা তাড়া দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শুরু করুন প্লিজ। কাজী সাহেব নিজের কাজে ব্যস্ত হয়ে উঠলেন। তামসীর বুক ধুকপুক করছে। গালিবেরও অন্যরকম অনুভূতি হচ্ছে। সবাই আনন্দে হাসছে।
তামসির মায়ের চোখের কোণে জল টলমল করছে। এর মধ্যে তামসি ও গালিবের শুভ বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। রাফি মেঘলার আনন্দ যেন একটু বেশিই দেখা যাচ্ছে। শুভ নওশিনের পাশে ঘেঁষে দাঁড়িয়ে আছে। বিয়ে শেষে সকলে খাওয়া দাওয়ার জায়গায় চলে গেল। তামসি আর গালিবকেও খেতে বসানো হলো। গালিব তামসির খাওয়ার দিকে তেমন তাকালো না, কারণ ভাবিরা অনেক মশকরা করছে। গালিবের মামাতো ভাইয়ের বউ এসেছে। তাছাড়াও লতাপাতায় অনেক আত্মীয় আছেন, তারাও এসেছে বিয়েতে। আরে ভালো করে খাও দেব সাহেব, রাতে প্রচুর শক্তি ব্যয় করতে হবে তো। বৃষ্টির কথায় লজ্জা পেল তামসি। গালিব গলা খাকড়ি দিয়ে উঠল, তাতেই হাসির রোল পড়ল সেখানে। ভাবিদের এমন দুষ্টমি সহ্য করতে করতেই ওরা দুজন খাওয়া শেষ করলো। তারপর একে একে সবাই খেয়ে দিয়ে নিল। রাত গভীর হতেই কিছু আত্মীয় স্বজন চলে গেলেন, আর কিছু আত্মীয় স্বজন থেকে গেলেন। মির্জাবাড়ির ভেতর আজ এক অদ্ভুত নীরবতা। সারাদিনের হইচই, হাসি, আনন্দ, গান আর মশকরা মিলিয়ে চারদিকে জমজমাট ছিল। কিন্তু এখন চারপাশ নিস্তব্ধ। শুধু দূরে কোথাও মাঝে মাঝে কুকুররাগুলো ডাকছে। গাছের পাতায় বাতাসে শো শো শব্দ হচ্ছে। তামসির ঘরটা আলোকিত হয়ে আছে, মৃদু সুগন্ধি মিশে আছে বাতাসে। বিছানার চাদর, বালিশ আর চারদিকের ফুলের সাজ। বিছানায় বউ সাজে বসে আছে তামসি। লাল বেনারসি আঁচল মুখের কিছুটা ঢেকে রেখেছে। বুকের ভেতর ধুকপুক শব্দ, গলা শুকিয়ে আসছে তার। আঙ্গুল দিয়ে আঁচল ঘোরাচ্ছে, চুপচাপ বসে আছে। দরজার বাইরে ধীরে ধীরে গালিবের পায়ের শব্দ শোনা গেল। মনে হলো পুরো পৃথিবী যেন দাঁড়িয়ে আছে সেই শব্দ শোনার অপেক্ষায়। দরজা হালকা ঠেলে ভেতরে ঢুকলো গালিব। পরনে সাদা শেরওয়ানি, মুখে গম্ভীর অথচ প্রশান্ত এক হাসি। দরজা বন্ধ করতেই কটাক্ষ আরও নিস্তব্ধ হয়ে গেল রুমটা। কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে রইল গালিব, চুপচাপ তামসির দিকে তাকিয়ে। মেয়েটার চোখ নামানো, গাল লালচে হয়ে উঠেছে। ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গিয়ে বসলো সে। তামসির নিঃশ্বাস ভারী হয়ে এলো, ঠোঁট কাঁপছে সামান্য। গালিব হালকা স্বরে বলল, আজ থেকে তুই শুধু আমার, চিরদিনের জন্য। সেম টু ইউ। গালিব হাসল, এই প্রথম হাসার মতো করে হাসল সে। তামসিও হাসল। তামসি, ভালোবাসি তোকে, তুইও কি? ভালোবাসা কি তা জানি না, এটুকু বলতে পারি আপনার নামেই হৃদয়ে থমকে যায় আমার। আপনার উপস্থিতিতেই সব কিছু সুন্দর মনে হয়। আপনি আমার জীবনের প্রথম ও শেষ পুরুষ। গালিব তামসির হাতের মেহেদির রঙা আঙ্গুলগুলো নিজের হাতে নিয়ে ঠোঁট ছোঁয়ালো। তামসি চোখ বন্ধ করে নিল। মনে হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা এটাই, গালিবের হাতের মাঝে। এটাই ভালোবাসে তামসি। তবে আমিও ভালোবাসি। সেটা তো এখনই বুঝবো, কে কাকে কতটা ভালোবাসে। তামসি হালকা লজ্জা পেল। আস্তে আস্তে কাছে টেনে নিল গালিব তামসিকে। প্রথমে ভয়ে তামসি একটু পিছিয়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যেই বুকের সাথে ঠেসে ধরল মেয়েটাকে। চারপাশের ফুলের গন্ধ, মোমবাতির আলো আর তাদের হৃদস্পন্দনের শব্দ সব মিলে যেন এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ল। গালিব তামসির কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তামসি কেঁপে উঠল। তারপর আস্তে আস্তে চোখ মেলে তাকালো গালিবের দিকে। দুজনের দৃষ্টি মিলল, আর সেই দৃষ্টির ভেতরেই ছিল হাজারো না বলা কথা, প্রতিজ্ঞা আর ভালোবাসার প্রতিফলন। তামসির বুকের ধুকপুকানি থামছেই না, কিন্তু সে আর সরে গেল না। গালিবের বাহুর মাঝে নিজেকে ছেড়ে দিল নিঃশব্দে। রাত আরও গভীর হলো। ফুলের সুবাস, অন্ধকারে মিশে যাওয়া আলো আর দুটি মানুষের অটুট ভালোবাসায় মির্জাবাড়ির সেই কক্ষ যেন এক স্বপ্নের পৃথিবী হয়ে উঠল। মাঝরাতে ফোনের রিংটনের শব্দ শুনে ঘুম ভেঙে গেল লামিয়ার। প্রথমবার কল রিসিভ করতে পারল না, কল কেটে গেল বলে, কিন্তু পরের বার ঠিকই কল রিসিভ করে ফোন কানে চেপে ধরল সে। হ্যালো। ঘুম ঘুম চোখে কোনোমতে হ্যালো বলতেই ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো কানে। মুহূর্তেই সতর্ক হয়ে উঠল লামিয়া। কোনো ছেলের হাসি। হ্যালো মিস মিস। মিস মিস, এ আবার কেমন ডাক? আর লোকটাই বা কে? লামিয়া শোয়া থেকে উঠে বসলো এবার। কে বলছেন? রকি বলছিলাম। মুহূর্তের মধ্যে চুপসে গেল লামিয়া। ওড়নার কোনা ধরে নাড়তে শুরু করলো।
থেমে থেমে বলল, আপনি এত রাতে? বিয়ে বাড়িতে রকির সাথে কথা হয়েছিল লামিয়ার। ছেলেটার অগোছালো স্বভাব আর বেপরোয়া ভাব লামিয়ার মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি করেছে। মনে পড়লো তোমার কথা। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণে রেখে বলল রকি। লামিয়ার বুক ঢিপ ঢিপ করছে যেন। এ কেমন অনুভূতি, কেমন অস্থির অস্থির লাগছে লামিয়ার। আমার কথা? কিন্তু কেন? তুমি জানো না? না তো। আবারও হাসলো কি? লামিয়া চোখ বন্ধ করে ফেলল। একজন অপরিচিত পুরুষ এত রাতে কল করাতে রাগ করার কথা থাকলেও অজানা কারণে রাগ করতে পারল না লামিয়া। মিশমিশ, তুমি বড্ড সহজ সরল। আমার নাম লামিয়া। আমি জানি তো। তাহলে? তাহলে আমি তোমাকে মিশমিশ বলেই ডাকি। লামিয়া কথা বাড়াতে চাইল না আর মেনে নিল রকির আবদার। কথা হলো কিছুক্ষণ, তারপর আবারও বিছানায় শরীর এলিয়ে দিল লামিয়া। রাতের নিস্তব্ধতা গ্রাস করে নিল সবকিছু। ভোরের আলোয় ঘরটা হালকা সোনালি আভায় ভরে উঠেছে। জানালা দিয়ে ঢুকে পড়া কমল রোদ যেন নতুন জীবনের সাক্ষী। তামসী আধো ঘুমে চোখ মেলতেই দেখল গালিব ওর দিকে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত এক শান্তি আর ভালোবাসা। কি দেখছেন? মৃদু স্বরে লজ্জামাখা প্রশ্ন করল তামসী। গালিব বলল, যার জন্য এতদিন অপেক্ষা করেছে তাকে কাছে পেয়েছে কিনা সেটা যাচাই করছে। তামসী হালকা লজ্জায় চাদর মুখের দিকে টেনে নিল। গালিব কাছে সরে এসে তার হাতটা আলতো করে ধরল। সেই শোয়ায় তামসীর বুক কেঁপে উঠল। চাদর সরিয়ে দিল অল্প। এভাবেই থাক, আমার প্রতিটা সকাল শুরু হোক তোকে দেখে। গালিবের কণ্ঠে দৃঢ়তা। তামসী চোখ নামিয়ে মিষ্টি হাসি দিল, কিন্তু চোখের কোণে জমা হলো লাজুক আনন্দের ঝিলিক। ওরা দুজনই প্রথম ভোরের শান্ত নিস্তব্ধতায় একে অপরের হাত ধরে চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ। গালিব হঠাৎ অনুভব করল তামসী আবারও ঘুমিয়ে গেছে। হাসি পেল বেচারার। তামসী আগেও ঘুম কাতুরে ছিল, এখনও আছে। মনে মনে তামসীর ঘুমের কথা ভাবতে ভাবতে কোনোমতে উঠে বসল গালিব। এমনভাবে বিছানা ত্যাগ করলো যেন তামসীর ঘুম না ভেঙে যায়। গালিব ফ্রেশ হওয়ার পর একেবারে রেডি হয়ে ডাইনিং রুমে গেল। সুমাইয়া মির্জা গালিবকে দেখে হেসে জিজ্ঞেস করলেন, তামসী কই, এখনো ঘুমোচ্ছে নাকি? গালিব হ্যাবোধক ইশারা করল। দীর্ঘশ্বাস ছাড়লেন সুমাইয়া। গালিব চেয়ার টেনে বসল। রাবিন, মেঘলা ও শুভ ব্রেকফাস্ট করছে। মেয়েটার স্বভাব বদলানো যাবে না। দরকার নেই, যেমন আছে থাক। গালিব জোশের গ্লাসে চুমুক দিয়ে বলল, আইমান এলেন। সুমাইয়ার দিকে তাকিয়ে বললেন, সত্যি? তামসীর বদলানোর কারণ নেই, ও যেমন আছে ঠিক তেমনই। ভাবি, আপনাদের আল্লাতে মেয়েটা আরো আতপাগল হয়ে গেছে। হেসে উঠলেন আইমান, সাথে রাবিন সহ বাকিরাও। কেবল গালিব হাসল না। ধীরে ধীরে সময় গড়িয়ে গেছে। হাসি খুনসুটি একসাথে কাটানো মুহূর্ত কেটে গেছে কয়েক সপ্তাহ। এরই মাঝে গালিব আর তামসীর দাম্পত্য জীবনও একেবারে মানিয়ে গেছে। দুজনের মাঝে লাজুকতা, টুকটাক রাগ অভিমান থাকলেও ভালোবাসায় সব ঢাকা পড়ে যায়। তবে একটা অস্বস্তি ভেতরে ভেতরে গলগল করে। গালিবের বিদেশ ফেরার দিন ঘনিয়ে আসছে। ছুটি প্রায় শেষ, হাতে আর মাত্র কটা দিন। তামসীকে ছেড়ে যাওয়ার চিন্তায় গালিবের বুকটা হালকা ভার হয়ে ওঠে। তামসীর তো কথাই নেই। ওর মনে বারবার কেমন যেন শূন্যতা ভর করে বসে। অন্যদিকে রাবিন আর ফিজার গল্প এখন পুরোপুরি প্রেমের রঙ্গে রাঙ্গা। ফিজার ঠোঁটের কোণে সারাক্ষণ হাসি খেলা যায়। রাবিনও আগের চেয়ে অনেক বেশি মনোযোগী হয়ে উঠেছে, যেন হঠাৎ জীবনকে নতুনভাবে আবিষ্কার করেছে। দুজনকে এখন প্রায়ই একসঙ্গে দেখা যায়। ওদের ভেতরে কোনো টানাপোড়েন নেই, আছে পরিপক্ক ভালোবাসার মিষ্টি নির্ভরতা। আরেকদিকে লামিয়া আর রকির সম্পর্কটা এখনও পুরোপুরি বাধা পড়েনি, তবে হবে ভরা এক আবহাওয়া তৈরি হয়েছে। রকি যতটা চেষ্টা করছে সহজভাবে এগোতে, লামিয়া ঠিক ততটাই তার মনোভাব বুঝতে পারছে। এক একটা মুহূর্তে ওদের চোখাচোখি হয়, কথার আড়ালে অন্যরকম ইঙ্গিত চলে যায়। মনে হয় দুজনেই বুঝেছে কিছু একটা ঘটতে চলেছে। রকির স্বভাব লামিয়াকে খুব টানে, চাইলেও দূরে সরাতে পারে না আজকাল। প্রায়শই রাতে ফোনালাপ হয় তাদের, তবে রকি দেখা
করার জন্য জোরাজোরি করলেও লামিয়া ভয় পায়। মেয়েটা যে ভীষণ ভীতু। মেঘলা জানে রকির বিষয় সবটাই। রাবিনকে বলতে চেয়েও বলেনি এখনও, তবে শুভকে বলেছে। শুভ রকির বিষয় যতটুকু জেনেছে তাতে রকি ছন্নছড়া এক ছেলে, মা নেই ঘরে, বাবা আর সে। নেশা করে তবে অতিরিক্ত না, যতটা অগোছালো লাগে ততটাও না, লেখাপড়ার দিকেও ভালো। তাই শুভ ভালো মন্দ কিছু বলেনি লামিয়াকে। তবে পুরোপুরি বিষয়টা মানতেও পারেনি শুভ। এ নিয়ে প্রায় মেঘলার সাথেই কথা বলে সে। তামু, এই তামু। রাবিনের ডাক শুনে রুম থেকে বেরিয়ে এলো তামসী। সময়টা এখন সন্ধ্যাবেলা। গালিব বিকেলে বেরিয়েছে, এখনো বাসায় ফেরেনি। কি হয়েছে তোমার? এত হাঁকডাক কিসের? রাবিন হাসি হাসি মুখে তাকালো তামসীর দিকে, মাথা চুলকে নিয়ে বলল, ফিজাজকে বিয়ের কথা বলবো। তামসী ফিক করে হেসে উঠল। এমনভাবে বললে যেন তুমি মেয়ে আর ফিজাপু ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মুখটা মলিন করে ফেলল রাবিন। দূর, তোর সাথে বলতে এসেও শান্তি নেই। যাই, নওশিন আপুকে কল দিয়ে বলি। আরে শোনো, মজা করেছি তো। এখন বলো কবে বিয়ে করবে বলে ভেবেছো? তামসী বেশ গম্ভীর হাব ভাব করে বলল কথাটা। রাবিনও খুব ভাবুক হয়ে কিছু একটা ভেবে বলল, 1 বছর পর আমার গ্রাজুয়েট কমপ্লিট হবে, পাশাপাশি কোম্পানিতে জয়েনও করব, তারপর বিয়ে। তামসী হাততালি দেওয়ার ভঙ্গিতে বলল, কংগ্রাচুলেশনস রাবিন না। কপাল কুঁচকে ফেলল রাবিন। তামসীর চুল ধরে একটা টান মারল। ভালো হয়ে যা তুই। তুমি ভালো হও, ভাবি ডাকো বুঝলে। আগে ভাইপো ভাইজির মুখ দেখা, তারপর হয় বলে ডাকবো। রাবিন এইটুকু বলেই পেছন ফিরে দৌড়ে যাবে এমন সময় গালিবকে দেখে থমকে গেল। তামসীও চোখ বড় বড় করে ফেলল তাকে দেখে। রাবিন যে কোন দিক দিয়ে পালাবে সেটাই ভাবতে লাগলো। ভাইয়া, আমি আসলে আমি না, মানে তুমি। রাবিনের অবস্থা দেখে মুখে ওড়না চেপে ধরে হাসতে লাগলো তামসী। গালিব শান্ত গলায় বলল, তুই আসলে কি বলতে চাচ্ছিস? রাবিন কোনোমতে গালিবকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, কিছু না ভাইয়া। রাবিন চলে যেতেই শব্দ করে হেসে উঠল তামসী। গালিবও মৃদু হাসল। রাবিন ভাই আপনাকে জমের মতো ভয় পায়। ভয় পাওয়া ভালো, তুই চল, আমার সেবা করবি এখন। রুমে ঢুকলো গালিব, পিছু পিছু তামসীও এলো। কিচ্ছু করবো না আমি। আপনি তিন দিন পর আমাকে একা রেখে অন্য দেশে চলে যাবেন, তাই কিচ্ছু করবো না। তামসীর অভিমান বোঝে গালিব, কিন্তু কি আর করার, যেতে তো হবেই। তবে গালিবের মনে আপাতত অন্য ভাবনা ঘুরপাক খাচ্ছে। সাইদ মির্জা বলেছিলেন এখানকার কোনো ইউনিভার্সিটিতে জয়েন করলেও তো ভালো হতো, তাহলে দেশের মাটিতেই সবাই একসাথে থাকা যেত। কিন্তু গালিব একটু আধটু দোটানায় আছে। তামসীকে রেখে 1 মাসও থাকতে পারবে না সে। তাতে এখানে জব করাই বেটার বলে মনে হচ্ছে ওর। তাই বলে এমন করবে? গালিব তামসীর হাত ধরে নিজের পাশে বসালো। তামসী মুখখানা গোমরা করে বলল, এমনই করব। গালিব শার্টের বোতামগুলো খুলতে গেলে তামসী নিজে থেকেই সেগুলো খুলতে লাগলো। গালিব বলল, শোন, মন খারাপ করিস না, দেখি কি করা যায়। কি আর করবেন, সেই তো আমাকে রেখে বিদেশে চলে যাবেন। গালিব মৃদু হেসে তামসীর থুতনিতে ঠোঁট ছুঁইয়ে দিল। সে পরে দেখা যাবে। রাবিন কিন্তু কথাটা খারাপ বলেনি। বয়স হয়ে যাচ্ছে আমার, ছেলেমেয়ের মুখ দেখতে দেরি হয়ে যাচ্ছে। গালিবের কথা শুনে তামসীর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। কি? কিন্তু আমি এখন রেডি নই, আমার সময় লাগবে গালিব ভাইয়া। চুপ, এখনো ভাইয়া? কতবার বকলাম, তবু ভাইয়াটাকে বন্ধ হলো না তোর? তামসী হাসল। অভ্যাস বদলাতে সময় লাগবে তো একটু। তা ঠিক আছে, আমিও মজা করেছি। সব উনিশে পড়লে তোর এক্ষুনি বেবি নেওয়ার দরকার নেই, 2-3 বছর পর দেখা যাবে, ওকে? তামসী হাসি মুখে গালিবের কাঁধে মাথা ঠেকিয়ে দিয়ে হ্যাঁ বলল। ফ্রেশ হয়ে আসছে। তামসীর কপালে আলতো ঠোঁট ছুঁইয়ে দিল গালিব। ভদ্রলোকের স্পর্শে হালকা শিহরণ বয়ে গেল ওর ভেতরটায়। তবু কিছু না বলেই গালিবের বাহু ধরে নিজেকে আলগা করে তামসী। দাঁড়িয়ে চুলগুলো পেছনে সরিয়ে নিয়ে দ্রুত হাতেই একটা খোপা করে ফেলল। ঠিক আছে যান। মেয়েটার কণ্ঠে স্বাভাবিক ভঙ্গি, কিন্তু চোখে মুখে যেন মিষ্টি এক লজ্জার ছায়া।
গালিব তখন আর কোনো কথা না বলে সোজা ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দ্রুত পা ফেলার ভঙ্গিতে বোঝা যায় বাইরে থেকে ফিরেই গোসল না করা পর্যন্ত শান্তি মেলে না ভদ্রলোকের। সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলার জন্য তার এটাই নিয়মিত অভ্যাস। তামসেই দরজার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেখানে মিলিয়ে গেল গালিবের দৃঢ় পদক্ষেপের শব্দ। হঠাৎ নিজের ঠোঁটে হাত রেখে অনিচ্ছায় হাসল সে। কপালে এখনও যেন রয়ে গেছে গালিবের ছোঁয়ার উষ্ণতা, যা তামসীর বুকের ভেতর আলাদা কাঁপুনি জাগিয়ে তুলছে। সকাল সকাল সাজগোজ করে ডাইনিং রুমে এসে বসল লামিয়া। কানে দুল, হাতে পাতলা ব্রেসলেট, চোখে মুখে হালকা লাজুক উজ্জ্বলতা। সেটাই চোখে পড়ল সবার আগে। শুভ মুখ ভার করে তাকিয়ে রইল, কারণ ও জানে আজ রকির সাথে দেখা করতে যাবে লামিয়া। মেঘলা পাশ থেকে ইশারা করে শুভকে চুপ করিয়ে দিল। নিজে যতই প্রেম করুক, ভাইয়েরা বোনের প্রেম সহজে মেনে নিতে পারবে না। এই অদ্ভুত অভ্যাস শুভর মধ্যেও আছে। লামিয়ার প্রতি তার ভালোবাসা ঠিক বোনের মতোই, তাই চিন্তাটাও বেশি। কি রে লামু, এত সেজে গুজে কোথায় যাবি আজ? রাফির প্রশ্নে মুচকি হাসল লামিয়া, চোখ নামিয়ে নিল প্লেটের দিকে। রাবিন তখনও নিজের মতো খাচ্ছে, মাঝে মাঝে ফিজাকে মেসেজ দিচ্ছে ফোনে। একটু বন্ধুদের সাথে ঘুরতে যাব। বন্ধু? মেঘলা ঠোঁট টিপে হাসল দুষ্টমি ভরা ভঙ্গিতে। লামিয়া আমতা আমতা করে বলল, যেখানে যাবি সাবধানে, বিকেলের মধ্যে ফিরে আসবি। শুভকে সাথে যেতে বলেছিলাম, কিন্তু শুভর কাজ আছে নাকি? রাবিনা রাফি তো ফাঁকিবাজ। লামিয়ার মায়ের কথায় রাফি অন্যদিকে তাকিয়ে রইল, আর রাবিন শুনেও শুনল না। আমি তাড়াতাড়ি চলে আসব। ওকে, তোদের খাওয়া হলে প্লেটগুলো রান্নাঘরে রেখে আসিস মেঘলা। ঠিক আছে মা। এটুকু বলে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন মা। চারপাশ শান্ত হয়ে গেল, সবাই চুপচাপ ব্রেকফাস্ট করলো। লামিয়া ভেতরে ভেতরে দম ফেলে রাখছে উত্তেজনায়। খাওয়া দাওয়া শেষ হতেই ব্যাগ হাতে বেরিয়ে পড়ল। সম্পর্ক শুরু হওয়ার পর আজকে রকির সাথে প্রথম দেখা। বুকের ভেতর কেমন যেন কাঁপুনি কাজ করছে। সে একরকম ছুটেই বেরিয়ে গেল শহরের ভিড়ভাট্টা পেরিয়ে রকির কাছে পৌঁছানোর জন্য। সারা পথ ধরে রকি বারবার কল করেছিল লামিয়াকে, কত দূর এসেছে সেটার আপডেট চাইছিল। লামিয়াও প্রতিবার কোথায় আছে সেটা বলে যাচ্ছিল। অবশেষে নির্দিষ্ট জায়গায় পৌঁছালো সে। কালো রঙের শার্ট, প্রথম দুটো বোতাম খোলা, ঠোঁটের কোণে মুচকি হাসি, সেই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রকি। ওর দিকে এগিয়ে আসছে লামিয়া, পরনে সাদা গোলাপি রঙের থ্রি পিস। হাই মিশমিশ। মুচকি হেসে অভিবাদন জানালো লামিয়া। হাই। রকিও মুচকি হাসল। পাশাপাশি দাঁড়ালো দুজন। লামিয়ার হাত পা যেন কাঁপছে, ভেতরে ভেতরে প্রচণ্ড নার্ভাস লাগছে ওর। রকি সেই কাঁপা হাতটা নিজের হাতে জড়িয়ে নিল। মুহূর্তে কেঁপে উঠল লামিয়ার ভেতরটা। নার্ভাস লাগছে? না তো। তোমার চোখ মুখেই লেখা আছে সব। লামিয়া মাথা নিচু করল। এভাবেই হাঁটতে শুরু করলো দুজন। সামনে থাকা একটা রেস্টুরেন্টে বসার সিদ্ধান্ত নিল। তেমন কিছু না, আসলে একা একা বাইরে বের হই না তো, সেজন্য। বুঝলাম। কিছুক্ষণ চুপ থেকে রকি হঠাৎ বলল, লামিয়া। জি। বিয়ে করবে? প্রথম দিনেই এমন সহজ সরল প্রস্তাবে একেবারে থমকে গেল লামিয়া। কি করবে বিয়ে আমাকে? কিছু বলতে না পারে হকচকিয়ে গেল লামিয়া। মুখের অভিব্যক্তি দেখে রকি হেসে ফেলল। ভ্রু কুঁচকালো লামিয়া। এমন সময় ওরা রেস্টুরেন্টে ঢুকে পড়ল। বসে কফি আর হালকা খাবার অর্ডার দিল রকি। টুকটাক গল্পের মাঝে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল লামিয়া। সময় নাও, তারপর জবাব দিও। তোমার উত্তর পেলে রবিনকে বলবো সব, তারপর যা হওয়ার হবে। আচ্ছা। লামিয়ার কথায় মুচকি হাসল রকি। মেয়ে তো ভীষণ লাজুক, তাই রকি নিজেকে যথাসম্ভব সামলে নিচ্ছে। বেচারার ইচ্ছে করছে এক্ষুনি লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কষিয়ে একটা চুমু দিতে, কিন্তু এসব করতে গেলে নিশ্চিত জ্ঞান হারিয়ে ফেলবে সে। তাই নিজের ইচ্ছাকে দাবিয়ে রেখেই সারাদিন ঘোরাঘুরি করতে থাকলো রকি। রাতের শহরের অলিগলিতে তো এখনও লেগে আছে ব্যস্ততার ছাপ। গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সব মিলিয়ে শহর যেন এক মুহূর্তের জন্য থামে না। গালিবের সাথে কথা হলো বুঝলে?
চোখের চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন সাইদ মির্জা। মশারি টাটানো শেষ করে আয়মান স্বামীর দিকে তাকালেন। কি কথা বললেন? বললাম দেশের থেকে যেতে। এখনো তো ভালো চাকরির সুযোগ আছে, ইচ্ছা করলে থেকে যাওয়া যায়। আয়মান একটু ভেবে নিলেন। কথা মন্দ বলেননি, আমি তামসিকে ধরবো সকালে, বুঝাবো। গালিব তামসিকে খুব ভালোবাসে, ও বললে গালিব ঠিক থেকে যাবে। সাইদ মির্জা মুচকি হেসে উঠলেন। ছেলের ভালোবাসার কথা শুনে নিজের তারুণ্যর দিনগুলো মনে পড়ে গেল ওনার। হাত বাড়িয়ে আয়মানের হাতটা ধরলেন। ঠিক বলছো। আয়মান হেসে ফেললেন। তা তো বুঝলাম, তবে আপনার কি হলো? হাবভাব দেখে সুবিধা ঠেকছে না? কথাটা শুনে শব্দ করে হেসে উঠলেন সাইদ মির্জা। বদনাম করিও না আইমান, আমার হাবভাব তো সবসময় ভালোই। হ্যাঁ তা তো জানি, অনেক রাত হয়েছে, ঘুমান এবার। হ্যাঁ। সাইদ আয়মানের হাতটা নিজের হাতের মাঝে রেখেই শুয়ে পড়লেন। বাইরে শহরের ব্যস্ততা চলতেই থাকলো, আর ঘরটা ভরে গেল একটুখানি শান্তিতে। পরদিন দুপুরে খাওয়া দাওয়া শেষে আয়মানের কথা মতো তামসী সাহস সঞ্চয় করে গালিবের পাশে গিয়ে বসল। চারপাশে হালকা রোদে ঘরটা যেন উষ্ণ হয়ে আছে। একটু ইতস্তত করেই সে বলল, আপনি প্লিজ দেশেই থেকে যান না গালিব ভাইয়া। গালিব কপাল কুঁচকে বলল, চুপ, আগে ঠিক মতো বল। ধমক শুনে তামসীর ঠোঁট ফুলে গেল। অভিমানী চোখ নামিয়ে নিল সে। গালিব হেসে তাকে বুকে টেনে নিল। তুমি করে বলবে, আর ভাইয়া বাদ দিয়ে, তারপর ভেবে দেখব। তামসী এক লম্বা নিঃশ্বাস ছাড়ল। গলার স্বর নরম করে বলল, তুমি দেশে থেকে যাও, আমার তোমাকেও দরকার, আমার পরিবারের লোকজনের সঙ্গও দরকার, বুঝেছো? গালিব ঠোঁটের কোণে হাসি টেনে তামসীর কপালে নরম চুমু খেল। সেই ব্যবস্থা করা হয়ে গেছে আমার, ওখানে সব কথা বলেছি গতকাল, নতুন জবও ঠিক হয়ে গেছে। তামসী আনন্দে লাফিয়ে উঠতে চাইল, চোখ দুটো ঝিলমিল করছে। সত্যি? হ্যাঁ, তিন সত্যি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। গালিব হেসে মাথা নাড়ল। তার চেয়ে অন্য কিছু বলো, ভালো লাগবে। তামসী ভ্রু কুচকাল। কি? আই লাভ ইউ। ঠোঁট কামড়ে হেসে ফেলল তামসী। অভিমান গলে গেল এক নিমিষে। গালিবের বুকে মুখ গুজে নরম স্বরে বলল, লাভ ইউ টু। গালিব মুচকি হেসে তামসীর ঘাড়ে মুখ লুকালো, আর একটু দুষ্টমি করতে যেতেই তামসী কড়া কণ্ঠে থামালো। দুপুরবেলা এইসব কি? হ্যাঁ, কিসব? ঢং। চুপ কর। ঠোঁট উল্টে তামসী বলল, তুমি কিন্তু আবারও ধমকালে। গালিব হেসে উত্তর দিল, ঠিক আছে, আজকের ধমকাবো না, আগামীকাল থেকে। তামসী কিছু বলল না, বলার কিছু ছিল না, শুধু বুকে মাথা রেখে চোখ বন্ধ করে দিল। বাইরের রোদ যেন একটু নরম হয়ে তাদের মুহূর্তটাকে আরও উজ্জ্বল করে দিল। শহরের ব্যস্ত রাস্তায় সন্ধ্যার আলো মেলান হয়ে এসেছে। দোকানপাটের সাইনবোর্ডে ঝিকিমিকি করছে লাইট, বাতাসে ভেসে আসছে ভাজা পোড়ার গন্ধ। ফুটপাত ভরে আছে মানুষের আনাগোনায়। তবু সেই ভিড়ের ভেতর আলাদা এক জগৎ তৈরি করেছে রাবিন আর ফিজা। ফিজা আজ হালকা কালো নীল কুর্তি পরে এসেছে, হাতে একটা ছোট্ট ব্যাগ। রাবিন তার পাশে হাঁটছে গা ঘেঁষে। হঠাৎ ফিজার হাতটা ধরে নিল। প্রথমে একটু চমকে উঠল মেয়েটা, তারপর হেসে তাকালো তার দিকে। এভাবে কেন হাত ধরলে? ফিজার কণ্ঠে রাগের ভান। রাবিন গম্ভীর মুখে বলল, ভিড় বেশি, হারিয়ে গেলে খুঁজে পাবো না তো। ফিজা একটু হেসে ফেলল, এবার চোখে দুষ্টমি খেলে গেল। ভিড় না থাকলেও ধরতে, তাই না? রাবিন মাথা নিচু করে হাসল, মুখ লাল হয়ে গেল। ফিজা ভালো করেই টের পেল ছেলেটার অস্বস্তি, অথচ তার ভেতরে অদ্ভুত প্রশান্তি কাজ করছে। রাস্তার পাশে হকারের কাছে থামলো দুজন। গরম গরম ভুট্টা কিনলো ফিজা। ভুট্টার দানা খেতে খেতে বলল, তুমি জানো আমি অনেক দিন ধরে চাইছিলাম এমন হাঁটতে, এভাবে তোমার হাত ধরে। রাবিনের দৃষ্টি ফিজার মুখে আটকে গেল। রাস্তার ব্যস্ততা, শব্দ, ভিড় সব কিছু যেন মিলিয়ে গেল এক মুহূর্তেই। তার মনে হলো পৃথিবীতে এখন কেবল একজনই আছে, ফিজা। হালকা বাতাসে ফিজার চুল উড়ে এলো রাবিনের মুখে। সে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল আলতো করে। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থেমে গেল। ফিজা ধীরে ধীরে ফিস ফিস করে বলল, রাবিন, তুমি না হলে আমি এভাবে বাঁচতে পারতাম না।
রাবিন কোনো উত্তর দিল না, শুধু ওর হাতটা আরও শক্ত করে চেপে ধরল। দুজন পাশাপাশি হাঁটতে থাকলো। শহরের ফুটপাত তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর। সময় যেন নিজের নিয়মই সবার জীবনকে এগিয়ে নিয়ে চলেছে। গালিব এখন ঢাকাতেই একটা নামী কলেজে শিক্ষকতা করছে। কাজের ব্যস্ততা থাকলেও পরিবার আর তামসীকে সময় দিতে ভোলে না। তামসীও বসে নেই, পড়ালেখার পথে ধাপে ধাপে এগিয়ে গিয়ে গ্রাজুয়েশন শেষ করেছে, এখন মাস্টার্স করছে। পড়াশোনার পাশাপাশি সংসারও সামলাচ্ছে সে। রাবিনের জীবনেও পরিবর্তন এসেছে। গ্রাজুয়েশন শেষ হতেই সে ফিজাকে বিয়ে করেছে। ফিজা এখন শুধু তার স্ত্রী নয়, বরং ব্যবসায়িক সহকর্মীও। দুজন মিলে পারিবারিক ব্যবসা বেশ ভালোভাবেই সামলাচ্ছে। মির্জাবাড়ির সবাই খুব সহজেই ফিজাকে আপন করে নিয়েছে, যেন সে এই বাড়িরই একজন ছিল সব সময়। শুভ আর মেঘলার সম্পর্কের কথাও অনেকটা সময় ধরে লুকানো থাকেনি। একদিন নওশীন সাহস করে সবার সামনে সব খুলে বলেছিল। প্রথমে মেঘলার বাবা রাগারাগি করেছিলেন, কিন্তু মেঘলার জেদের কাছে শেষ পর্যন্ত নরম হতে বাধ্য হয়েছে। তবে শুভ এখন দেশের বাইরে আছে, পড়াশোনার পাশাপাশি চাকরিও করছে সে। আসলে গালিব নিজেই শুভকে সুযোগ করে দিয়েছিল। আগামীকালই শুভ ফিরেছে দেশে, আর সেটা নিয়ে মির্জাবাড়িতে নতুন উচ্ছ্বাস। লামিয়া আর রকির সম্পর্কটা কিন্তু অন্যদের মতো সহজ ছিল না। রকি শুরুতে একটু খাপছাড়া আর অতিরিক্ত কেয়ারিং ধাঁচের ছিল, সময়ের সাথে কিছুটা বদলালেও এখন পুরোটা পাল্টায়নি। লামিয়া আবার একেবারে ছেলেমানুষী ধরনের, ছোটোখাটো আবদার রাগ নিয়ে থাকে সবসময় ওদের মাঝে। তাই মাঝে মাঝে অল্প স্বল্প ঝগড়া হয়েই যায়। তবে দিনের শেষে দুজন বুঝতে পারে তাদের ভালোবাসার ওজন সব কিছুর চেয়ে বড়। রাবিন একসময় রকির সাথে আলাপ করেছিল, কিন্তু ওর ভেতরে নেগেটিভ কিছু খুঁজে পায়নি। তাই মির্জাবাড়ির বাকিরাও ধীরে ধীরে মেনে নিয়েছে সম্পর্কটা। আর রাফি, সে তো এখনও সেই আগের মতোই আছে, একেবারে বোহেমিয়ান ধাঁচের, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, নিজের মতো থাকা। সিঙ্গলই আছে, প্রেম ভালোবাসার ঝামেলায় এখনও জড়ায়নি। তবে তার ভজন রসিক স্বভাব একটুও বদলায়নি। এভাবেই মির্জাবাড়ির প্রতিটি মানুষ তাদের নিজের মতো করে জীবন কাটাচ্ছে। কেউ পরিবারে, কেউ সম্পর্কের টানাপোড়েনে, কেউ আবার শুধু নিজের সঙ্গেই ব্যস্ত। তবুও সবার মাঝেই অদৃশ্য এক বন্ধন কাজ করছে, যেটা বাড়িটাকে একসাথে করে রেখেছে। রাত অনেকটা গভীর। মির্জাবাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশে তারা গুনছে তামসী। গালিব আজকে একটু দেরি করে ফেরার কথা বলেছিল, সেজন্যই তামসী না খেয়েই অপেক্ষা করছে। ছাদের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে ওর। বাতাসে শীতল হাওয়া বয়ে যাচ্ছে, মেঘমুক্ত আকাশে তারাগুলো মিটিমিটি করে জ্বলছে। প্রকৃতির এমন চমৎকার দৃশ্য দেখে আপনা আপনি হাসি ফুটল তমসীর ঠোঁটের কোণে। হঠাৎ পেছন থেকে গালিবের কণ্ঠ ভেসে এলো, সবসময় তারাদের সাথে গল্প করিস? আমার জন্য কি একটু সময় রাখবি না? চমকে ঘুরে তাকালো তামসী, চোখে মুখে লাজুক হাসি খেলে গেল। বেড়া আসলো কখন? আসলো তো আসলো, এসেই ঢঙের কথা শুরু করেছে। ভেংচি কাটলো তামসী। আপনি তো সবসময় ব্যস্ত থাকেন, আজকাল আপনার তো সময়ই পাওয়া যায় না। গালিব হেঁটে এসে তার পাশেই দাঁড়ালো। দুজনের মাঝে নীরবতা। তারপর গালিব ধীরে ধীরে বলল, ব্যস্ততা যতই থাকুক, তোকে নিয়ে ভাবা থামায়নি কখনো। বাড়ির বাইরে থাকলেও সবসময় তুই আমার মনে, মাথায়, সব জায়গায় থাকিস। তামসী চোখ নামিয়ে নিল। আমি ভেবেছিলাম কাজের চাপে আপনি হয়তো ভুলে গেছেন আমায়। গালিব হেসে মাথা নাড়ল, একদম কাছে এসে কানে ফিসফিস করে বলল, যাকে ভুলে গেলে নিঃশ্বাস আটকে আছে, তাকে কি করে ভুলে থাকা যায়? তামসীর গাল লাল হয়ে উঠল, ঠোঁটে ফুটে উঠল ছোট্ট হাসি। হয়েছে, আর প্রেম করতে হবে না, চলুন খেয়ে নিব, খিদে পেয়েছে খুব। গালিব তার হাতটা আলতো করে তামসীর পেটের ওপর রাখল। ছোট্ট প্রাণটাকে এইভাবে শাস্তি কেন দিচ্ছিস তুই? তুই কি এখন একা যে না খেয়ে বসে থাকবি? এরপর যদি আমার সোনাকে কষ্ট দিস, তোর খবর আছে। ধমকে উঠল গালিব। গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো তামসী। ঠিক আছে। মুখ গোমরা করে কোনোমতে বলল কথাটা। গালিব হাসল, কোলে তুলে নিল তামসীকে। চমকালো তামসী। মুখখানা এমন করে রাখিস না, দেখতে একটুও ভাল লাগে না। আপনি আপনি একটা বজ্জাত লোক।
ভালো হয়েছে, আমি সব কিছু, তুই ভালো হলেই চলবে। গালিব তামসিকে নিয়ে ছাদ থেকে নামতে নামতে এভাবেই কথা চালিয়ে গেল। বিকেলের শেষ আলো। লামিয়া বারান্দায় দাঁড়িয়ে ফোন কানে নিয়ে অস্থির ভঙ্গিতে হাঁটছে। রকি, তুমি আজও এলে না কেন? কতদিন হলো আমরা দেখা করি না। অফাস থেকে রকি একটু চুপ থেকে গম্ভীর গলায় বলল, তুমি জানো আমার পরিস্থিতি কেমন, সারাক্ষণ চেষ্টা করছি একটা ভালো জব পেতে, সেজন্য তো বিজি থাকি। লামিয়া ঠোঁট কামড়ে রকি গলায় বলল, তুমি শুধু অজুহাত দাও, আমি বুঝি না। তুমি চাইলে 1 মিনিট সময়ও বের করতে পারতে। রকি দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠে বিরক্তির সাথে মিশেছিল কমলতা। লামু, তুমি এমন কেন শোনা? কবে একটু বুঝদার হবে? আমি যে জব করছি কার জন্য? তোমার সাথে একসাথে থাকার জন্যই তো এত তারা। কণ্ঠ কেঁপে গেল। তাই বলে একটুও সময় দিবা না? আমি তো সারাদিন তোমাকেই ভাবি, প্রতিটা মুহূর্ত শুধু তোমার অপেক্ষায় কাটাই। তুমি কি জানো আমি বারান্দায় দাঁড়িয়ে প্রতিদিন সূর্য ডোবার আগে তোমার আসার জন্য তাকিয়ে থাকি? ওপাশে রকির নিঃশ্বাস ভারী হয়ে উঠল। লামিয়া, তুমি জানো না তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি না, আমি চাই নিজের একটা অবস্থান তৈরি করতে। একটু নীরবতা, তারপর রকি ধীরে ধীরে বলল, চলো কাল দেখা করি। অনেকদিন হলো তোমার চোখের দিকে তাকিয়ে বলিনি তুমি ছাড়া আমার কিছুই পূর্ণ নয়। লামিয়ার মুখে হালকা হাসি ফুটল, চোখ ভিজে উঠল আনন্দে। প্রমিস, কাল তুমি আসবে? প্রমিস লামু, কাল তোমাকে আমার হাত ধরে রাখবো, যেন সময় থেমে যায়। লামিয়া হেসে উঠল এবার। রকিও মুচকি হাসল। ঠিক আছে। পাগলি একটা। লামিয়া কিছু না বলেই কল কেটে দিল এবার। লজ্জা পেয়েছে মেয়েটা। সন্ধ্যাবেলা মির্জাবাড়ির ড্রয়িং রুমে সবাই একসাথে বসেছে। চায়ের কাপ হাতে নিয়ে কথাবার্তা চলছে। ফিজা আর রাবিন সোফার এক পাশে বসে গল্প করছিল। মেঘলা আর লামিয়া একটু দূরে, তবে চুপচাপ বসে আছে। তামসী একটা বই হাতে নিয়ে আছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনছে সব। গালিব অন্য পাশে বসে আছে, সাইদ মির্জার পাশের সোফায়। নওশিন এসেছে গতকাল, তবে ছেলে নিয়ে একা এসেছে। ব্যস্ততার জন্য জামাই আসেনি সাথে। মূলত শুভর আসার কথা জেনেই নওশিনের দেশে আসা। নওশিন হঠাৎ বলল, শুভ তো আগামীকালই ফিরছে, তাই না? গালিব মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ, কাল দুপুরে ফ্লাইটে নামবে, আমি নিজেই এয়ারপোর্ট থেকে নিয়ে আসবো। ফিজা মুস্কি হেসে বলল, তাহলে বিয়েতে আর দেরি কেন? শুভ এখন পড়াশোনার পাশাপাশি কাজও করেছে। আমার মনে হয় সময়টা একদম পারফেক্ট। রাবিন গম্ভীর গলায় বলল, হ্যাঁ, ঠিকই বলেছ, তবে চাচুর সাথে আবারও বসা দরকার। আগেরবার উনি একটু রেগে গিয়েছিলেন। সাইদ মির্জা উঁচু গলায় বললেন, তোকে এখন আর কিছু বলবে না, আমি ওকে সব বুঝিয়ে বলেছি। এবার নওশিন আনন্দে হাত চাপড়ে দিল। তাহলে তো কাজ সহজ হলো। শুভ এসে পৌঁছালেই বিয়ের তারিখ নিয়ে আলাপ শুরু করা যাবে। তামসী হেসে বলল, আমি তো ভাবছি বিয়েটা যদি শীতকালে হয় তাহলে কেমন হয়? আবহাওয়া তখন সুন্দর থাকে। গালিব এক চোখ মিটমিট করে বলল, বিয়ের প্ল্যান শুরু হয়ে গেছে মনে হচ্ছে। শুভ এসে জানুক আগে, তারপর না হয় সবাই মিলে ঠিক করে। মেঘলা মাথা নিচু করে লজ্জায় মৃদু হেসে ফেলল। চারপাশে হাসির রোল পড়ে গেল। সাইদ মির্জা ছোটদের মাঝে রইলেন না, নিজের রুমের দিকে এগোলেন। পরের দিন শুভ ফিরল দেশে। সেই নিয়ে মির্জাবাড়ির লোকজনের আনন্দ শেষ নেই। সবাই শুভর আশাকে উপলক্ষ করে একটা পার্টির আয়োজনও করল। পরিবার, আত্মীয় স্বজন সকলে এলো। এ বাড়িতে এখন যেন সুখ আর সুখ। শুভর সাথে মেঘলার বিয়ের তারিখও ঠিকঠাক করা হলো। বাকিদেরও বিয়ের বিষয়ে কথা বলার জন্য ডাকলো সাইদ মির্জা। রকি না করেনি। যদিও চাকরি হয়নি, তবুও বিয়েতে দেরি করতে চায়নি রকি। তবে বিয়ের পর লামিয়াকে কিছুদিনের জন্য বাবার বাড়িতে রাখবে, এটাই কথা হলো। কি হয়েছে, এভাবে মুখ গোমরা করে রেখেছিস কেন? বেলকনিতে দাঁড়িয়েছিল মেঘলা। শুভ এগিয়ে এসে জিজ্ঞেস করল। মেঘলা তাতে আরও গাল ফুলিয়ে ফেলল, বলল, তো কি করব? হেসে হেসে কথা বলবো? হ্যাঁ, তাই তো বলবি। কচু বলবো। তোমার সাথে কতগুলো বছর আমাকে দূরে সরিয়ে রেখেছো, মনে আছে? শুভ মুচকি হাসল। মেঘলাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। সেসব তো আর আমার ভবিষ্যতের জন্য। জানি।
সবকিছুই গালিব ভাইয়ার জন্য হলো মেঘলা। আমার মতো এতিম ছেলেকে এই পরিবার যা যা দিয়েছে সেটা কখনো ভুলবার নয়। মেঘলা শুভর বুকে মৃদু ঘুষি মেরে বলল, এইসব কেমন কথা? এই পরিবার কি তোমার না? নিজের পরিবার করবে না তো কে করবে? দীর্ঘশ্বাস ছাড়ল শুভ। মেঘলার মাথায় হাত বুলিয়ে দিল। ঠিক বলেছ। মেঘলা মুচকি হাসল। ওভাবেই জড়িয়ে রইল শুভকে। মির্জাবাড়ির প্রতিটি মানুষের জীবন এভাবেই হাসি আনন্দে কাটতে থাকল। গালিব ও তামসীর ঘরে নতুন সদস্য আসতে সেই আনন্দ আরও বেড়ে গেল। সারার মুখে প্রথম মা ডাক শুনে আবেগে ভেসে যাচ্ছে তামসী। এতটুকু বাচ্চাটা আজ মা বলে ডাকছে ভেবেই আনন্দ হচ্ছে। গালিব হেসে বলল, দেখলি, সারা তোকে আগে মা বলে ডাকলো। ভেংসি কাটল তামসী। সারাকে কোলে তুলে নিয়ে বলল, ডাকবেই তো। আমি তো আপনার মতো নই যে কথায় কথায় ধমক দিব। কি বললি? আমি সারাকে ধমকাই? তা তো বলিনি। স্যার মাকে তো ধমকান। গালিব লম্বা নিঃশ্বাস ছাড়ল। সারাকে আমার কাছে দে, তারপর গিয়ে 1 কাপ কফি নিয়ে আয়। তামসী আবারও ভেংসি কাটল। সারাকে চুমু খেলো, তারপর বাবার কাছে দিয়ে বলল, আচ্ছা। গালিব মুচকি হেসে মেয়েকে কুলে তুলে নিল। তামসী রুম থেকে বেরিয়ে গেল। গালিব সারার সাথে খেলতে লাগলো। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং নতুন গল্পের খুব শীঘ্রই আসছে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।